কেমন হতো যদি একটা সাধারণ সামুদ্রিক ডাকাত দল একটা বিশাল বড় গুপ্তধনে খোঁজ পেয়ে যায় এবং সেই গুপ্তধনটা হঠাৎ করেই পরিণত হয়ে যায় এক ভয়ঙ্কর অভিশাপে। ভাবো তো, সমুদ্রের মাঝখানে ঝড়ের গর্জন, চারিদিকে অদ্ভুত সব শত্রুরা যারা এই গুপ্তধনকে হাতাতে চায়। এমন গুপ্তধন যেটাকে খুঁজে পেতে হলে লড়তে হবে শুধু মানুষ নয় বরং প্রকৃতির সাথেও। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2022 সালে মুক্তিপ্রাপ্ত সেই মন উড়ানো অ্যাকশন অ্যাডভেঞ্চার ফিল্ম দ্য পাইরেট দ্য লাস্ট রয়্যাল ট্রেজারকে নিয়ে। এই মুভির প্রত্যেকটা মুহূর্ত তোমাকে অ্যাডভেঞ্চারের ফিল দিবে, কারণ এই মুভিতে তুমি দেখতে পারবে অসাধারণ ফাইট আর ভিজুয়ালস যা তুমি একবার দেখা শুরু করলে স্ক্রিন থেকে চোখই সরাতে পারবে না। কিন্তু আসল প্রশ্ন হলো, এই গুপ্তধন পাওয়ার দৌড় শেষমেশ কে জিতবে? আর আদেও কি এরা এই গুপ্তধন খুঁজে বের করতে পারবে, নাকি গুপ্তধন পাওয়ার আগেই সমুদ্রের হাতে পরাধীন হবে? এই সব কিছু জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখো, কারণ আজকের এক্সপ্লেইন হবে একদম সিনেম্যাটিক আর পুরো অ্যাডভেঞ্চারে ভরা। তো শুরু করার আগে, হে গাইজ, আমি ভি এক্সপ্লেইন, আর তোমরা যদি এরকম সুপারহিট মুভির এক্সপ্লেনেশন রেগুলার দেখতে চাও তাহলে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো শুরু করা যাক। তো গল্পটা শুরু হয় একদম ঝড়ো আর একটা সিনেম্যাটিক দৃশ্য দিয়ে। গৌড়ীয় রাজ্যের এক তরুণ রাজা যার নাম জুবাং, যে কিনা এখন দিক এদিক ছুটছে সমুদ্রের মাঝখানে, কারণ তার রাজ্য আক্রমণ করেছে কিছু বিশ্বাসঘাতক সৈন্য। নিজেদের মানুষকে রক্ষা করতে এবং রাজ্যের সমস্ত স্বর্ণ সম্পদ বাঁচাতে জুবাং রাতের অন্ধকারে বিশাল এক জাহাজ করে সমুদ্রে পালিয়ে যায়। কিন্তু ভাগ্যের লিখন যেন অন্যটাই ছিল। মহাসমুদ্রের উত্তাল ঢেউয়ের মাঝে রাজা জুবাংয়ের স্বর্ণবর্তী জাহাজ রহস্যময়ভাবে হারিয়ে যায়। রাজা হারিয়ে যায়, জাহাজ হারিয়ে যায়, আর শুরু হয় এক নতুন কিংবদন্তির, যার নাম দ্য রয়্যাল লস্ট ট্রেজার। এরপর আমরা দেখতে পাই কয়েক বছর পরের ঘটনা। আমরা দেখি কিছু দুর্দশাগ্রস্ত ডাকাতের দলকে, যাদের শাস্তি হিসেবে মাছ সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে। কেউ বাঁচবে এটা ভাবাটাই যেন পাপ। আর ঠিক তখনই একটা জাহাজ হাজির হয়, আর সেই জাহাজের ক্যাপ্টেন হচ্ছে একজন মেয়ে, আর যার নাম হচ্ছে হেরাং। সে একজন নির্ভীক আর ঠান্ডা মাথার ভয়হীন সমুদ্র ডাকাত, যাদেরকে ইংরেজিতে পাইরেটসও বলা হয়। হেরাং সেই ডাকাত দলদের দেখে মায়া হয় এবং সে সেই ডাকাত দলগুলোকে নিজের জাহাজে আশ্রয় দেয়। হেরাং সমুদ্রদস্যু হলেও এক অদ্ভুত নিয়ম মেনে চলে। সে জাপানি জাহাজ ছাড়া অন্য কোনো জাহাজে আক্রমণ করে না। আর ভাগ্যক্রমে কিছুদিন পরেই তারা দেখে দিগন্তে ভেসে আসছে একটা জাপানি জাহাজ। ডাকাত দলের সর্দার উমুচি তলোয়ার চালানোয় খুবই মাস্টার। সে ঘোষণা দেয়, আমি একাই তাদের ধরাশয়ী করে ফেলবো। সবাই হাসি পেয়ে যায়, কারণ সবাই মনে করে সে হাওয়াবাজি করতেছে। সে লাফিয়ে উঠে আক্রমণ করতে যাবে বলে, কিন্তু ঠিক তখনই সে বুঝতে পারে সে তলোয়ার আনতেই ভুলে গেছে। হেরাং কিছুটা বিরক্ত হলেও সে উমুচিকে বাঁচাতে যায়, আর উমুচিকে একটা ছোট তলোয়ার ধরিয়ে দেয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, সবাইকে চমকে দিয়ে উমুচি সেই ছোট তলোয়ার দিয়েই ভয়ঙ্কর ফাইট করে। সে একাই পুরো জাহাজের লোকজনকে সামলে ফেলে। এর মানে সে হাওয়াবাজি করছিল না, সে আসলেই ভালো তলোয়ারবাজি করতে পারে। জাপানি জাহাজ জব্দ করার পর হেরাং এই জাহাজে একটা ছোট ছেলেকে খুঁজে পায়। ছেলেটা হেরাংকে বোঝায় যে তারা কোনো ক্ষতি করতে আসেনি, বরং তারা গুপ্তধন খুঁজতে এসেছে। গুপ্তধনের কথা শুনেই সবার কান খাড়া হয়ে যায়। এরপর ছেলেটা এই জাহাজেরই একজন লোকের দিকে ইশারা করে এবং বলে তার কাছেই আছে রাজা জুবাং এর ট্রেজার ম্যাপ। আর এই সব কথোপকথন অনুবাদ করছিল এই জাহাজেরই একজন লোক, আর যার নাম হচ্ছে মাকি। এরপর সেই লোকটা হেরাংকে সেই ম্যাপটা দেখায়, যেটা দেখে হেরাং কিছুই বুঝতে পারে না, কিন্তু উমুচি এক নজরেই চিনে ফেলে। এটা সেই হারানো গুপ্তধনেরই মানচিত্র। ম্যাপে দেখা যায় একটা নির্দিষ্ট আইল্যান্ড আর একটা হাতির দাঁতের চিহ্ন। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, এই আইল্যান্ডটা তাদের জাহাজের খুব কাছেই ছিল। তাই তারা দেরি না করে সেই আইল্যান্ডে তাড়াতাড়ি চলে যায়। সবাই আইল্যান্ডে নেমে যায়। হেরাং মানচিত্র বুঝতে না পারায় সেটা উমুচিকে দেয়। উমুচি ম্যাপ দিয়ে গোয়ার দিকে যেতে থাকে। হঠাৎ সে দেখে একটা বিরাট বুনো গরুকে। মাছের পর মাছ সমুদ্রে থাকার কারণে তারা মাছ ছাড়া আর কিছু খেতেই পারে না। তাই তারা গরুকে দেখে তাদের লোভ সামলাতে পারে না, আর তাই উমুচি এবং তার দলের লোকেরা পাগলের মতো গরুর পিছে ছুটতে থাকে। হেরাং দূর থেকে দেখে ফেলে গোয়ার অন্য দিক থেকে এক ঝাঁক ভয়ঙ্কর গরু তাদের দিকে দৌড়াচ্ছে। হেরাং চিৎকার করে সবাইকে থামাতে যায়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। একটা গরু উমুচিকে সরাসরি শিং দিয়ে আঘাত করে ফেলে এবং পাহাড় থেকে ছুঁড়ে ফেলে, যেটা দেখে সবাই ভেবেই ফেলে যে উমুচি তো এবার গেছে। কিন্তু ভাগ্যক্রমে সেখানে একটা গাছের ডাল ছিল, যেটা ধরে উমুচি বেঁচে যায়। সেখানেই তার চোখ পড়ে একটা আসল হাতির দাঁতে, যেটা পাহাড়ের গায়ে লাগানো ছিল। উমুচি একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারে সেই হাতির দাঁতের উপরে কিছু খোদাই করা আছে, যেটা দেখতে অনেকটা একটা ম্যাপের মতো। আর তাই তার এটা বুঝতে বাকি থাকে না এটা সেই হাতির দাঁত যেটা সেই মানচিত্রে ছিল। হাতির দাঁত উদ্ধার করার পর সেটা হেরাং নিয়ে নেয়। এরপর সে সবাইকে ঘোষণা
ঘোষণা দেয় যে তার জাহাজে শুধু সামুদ্রিক ডাকাতরাই উঠতে পারবে। এই কথাটা হেরাং বলে কারণ ওই দলে ছিল ওমুচির লোকেরা, যারা আসলে কোনো সামুদ্রিক ডাকাত না, বরং একটা নর্মাল ডাকাত। এরপর ওমুচির দলে থাকা একজন লোক বলে কেউ যদি সামুদ্রিক ডাকাত হতে ইচ্ছুক থাকে তখন কি হবে। তখন হেরাং বলে সে খুশি খুশি আমাদের দলে আসতে পারবে। তখন ওমুচির দলে থাকা সব লোকেরা একে একে করে হেরাংয়ের জাহাজে চলে যায়, বেচারা ওমুচিকে একা রেখে। ওমুচি যায় না কারণ তার কাছে তার আত্মমর্যাদাটাই সবচেয়ে বড়, তাই সে দ্বীপে একাই রাত কাটায়। অন্যদিকে আমরা রাজার সেনাপতিকে দেখতে পাই, যে কিনা রাজাকে বলছে আমি জানি জুবাংয়ের গুপ্তধন কোথায় আছে। সে জানায় জুবাংয়ের স্ত্রী থেকেই সে নাকি এই খবরটা পেয়েছে। এরপর সেই সেনাপতি রাজার অনুমতি নিয়ে সৈন্য নিয়ে গুপ্তধন খুঁজতে বেরিয়ে পড়ে। এখন এই গুপ্তধনের পেছনে আছে দুই পার্টি, এক তো হচ্ছে আমাদের ওমুচি আর হেরাংয়ের পার্টি, আর সেকেন্ডে হচ্ছে সৈন্য সহ সেনাপতির পার্টি। এখন দেখার পালা কে এই গুপ্তধনটা আগে উদ্ধার করতে পারে। এরপর আমরা হেরাংয়ের জাহাজে ফিরে আসলে দেখি সেই হাতির দাঁতটা নাকি চুরি হয়ে গেছে। হেরাংয়ের বুঝতে সময় লাগে না এই কাজটা ওমুচির। হেরাং রাগে ফেটে পড়ে এবং সাথে সাথেই ওমুচির কাছে যায় এবং তাকে আচ্ছা মতো পিটাই করে। ওমুচি স্বীকার করে সে দাঁতটা নিয়েছিল, কিন্তু তারই দলের লোক মাকি তাকে বোকা বানিয়ে সেই দাঁতটা নিয়ে চলে যায়। মানে এখানে চোরের উপর বাটপারি হয়েছে। ওমুচি এবং হেরাং এবং বাকি সবাই মাকির পিছনে ধাওয়া করে। এই আইল্যান্ডে একটা গ্রাম ছিল এবং সেই গ্রামের বাজারেই মাকি এই দাঁতটা একটা মেয়ের কাছে বিক্রি করতে এসেছিল, কিন্তু বিক্রি করার আগ মুহূর্তেই ওমুচি আর হেরাং এসে পড়ে। এরপর হেরাং মাকিকে তো সাথে নেই, বরং সেই মেয়েটিকেও ধরে নিয়ে যায়, যার কাছে মাকি সেই হাতির দাঁতটা বিক্রি করতে যাচ্ছিল। এই মেয়েটির নাম হচ্ছে হেগাম। ওমুচি, মাকি আর হেগাম এই তিনজনকে হাতির দাঁত চুরি করার অভিযোগে বেঁধে ফেলা হয়, কিন্তু এদের শাস্তি দেওয়ার ঠিক আগ মুহূর্তে ওমুচি তার বাঁধন খুলে এক লাফে জাহাজের পালের উপর উঠে যায়। ওপারে দাঁড়ানো সেই বিখ্যাত তীরন্দাজ তাকে তাক করতেই হেরাং সামনে এসে দাঁড়ায়। এবার ওমুচি হেরার সাথে একটা অদ্ভুত চুক্তি করে, তোমাকে হাতির দাঁতটা দিয়ে দেবো, কিন্তু বিনিময়ে আমাকে নিয়ে গুপ্তধন খুঁজতে হবে, এইটা ওমুচি বলে। হেরার চোখ এটা শুনে বড় হয়ে যায়, যেটা দেখে আমরা বুঝতে পারি এই দুজনের মধ্যে আস্তে আস্তে ফিলিংস তৈরি হওয়া শুরু হয়েছে। তো সব শেষে হেরাং রাজি হয়ে যায়। তারপর তারা হাতির দাঁতের উপর খোদাই করা মানচিত্রটা একটা কাপড়ে ছাপিয়ে নেয়। কেউ সেটা পড়তে পারে না, শুধু ওমুচি ছাড়া। তাই হেরাং কিছুটা অস্বস্তি বোধ করলেও সেটা ওমুচিকে দেয়। ওমুচি ম্যাপটা দেখে বলে একটা জায়গার কথা বলা আছে এখানে, যেটা হচ্ছে পানির নিচে। গভীর সমুদ্রের তলায় একটা গুহা আছে, আর সেই গুহার ভেতরেই আছে সেই কিংবদন্তি গুপ্তধন, যেটা রাজা জুবাংয়ের গুপ্তধন। এই জায়গার নাম শুনে সবাই ভয় পেয়ে যায়, কারণ এটা সমুদ্রের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গাগুলোর মধ্যে একটা। সেখানে নামা মানেই নিশ্চিত মৃত্যু। তবুও সবাই সিদ্ধান্ত নেয় তারা যাবে। তাই তারা 10 জনের একটা দল তৈরি করে। তারা শ্বাস নেওয়ার জন্য শুকরের চর্বি দিয়ে এক ধরনের থলি বানায়, যেটা অক্সিজেন ব্যাগের মতো কাজ করবে। আর এটা কতটা ডিসগাস্টিং সেটা তুমি চিন্তা করলেই বুঝতে পারো। তো সেই 10 জনের টিম পানিতে নামে, আর বাকিরা সবাই জাহাজে থাকে। তারা সঙ্গে করে একটা রশি নিয়ে যায়। তারা সমুদ্রের মাঝখানে একটা ঘূর্ণিপাকের মতো দেখতে পায়, আর সেই ঘূর্ণিপাকের প্রবাহের মাধ্যমেই তারা সেই পানির ভিতরে থাকা গুহার মধ্যে পৌঁছে যায়। আর সত্যি বলতে দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর ছিল। কারো শ্বাস ফুরিয়ে গেলে তারা সেই অক্সিজেন ব্যাগ, যেটা শুকরের চর্বি দিয়ে বানানো হয়েছিল, সেটার মাধ্যমে শ্বাস গ্রহণ করে। তো সব শেষে তারা সেই গুহার মধ্যে পৌঁছে যায়, যেটার মধ্যে রাজা জুবাংয়ের গুপ্তধন আছে। কিন্তু তারা গুহার ভেতরে গেলে দেখে সেখানে কোনো যাওয়ার পথই নেই, শুধু দেয়ালে ফাঁক দিয়ে বাতাস বের হচ্ছে, অর্থাৎ ভেতরে কোথাও না কোথাও একটা লুকানো রাস্তা আছে। হেরাংয়ে একজন লোক সাহস করে দেয়াল ধাক্কা দেয়, যেটা দেখে ওমুচি বুঝে যায় এই গুপ্ত রাস্তা কোথায় থাকতে পারে। তাই সবাই সেই গুহা ভেঙে একটা নতুন রাস্তা খুঁজে পায়। এইদিকে রাজা ও সেনাপতির বাহিনীও এই গুহার উপরে পৌঁছে গেছে। তো এখানে ব্যাপার হচ্ছে সেনাপতি আগে থেকেই জানতো পানির নিচ ছাড়াও এই গুহায় প্রবেশ করার আরেকটা জায়গা আছে, কিন্তু সেই গুহায় যাওয়ার রাস্তাটা বন্ধ ছিল। আর তাই সেনাপতি ও তাদের দলের লোকেরা একটা বিস্ফোরকের মাধ্যমে সেই জায়গাটা ব্লাস্ট করে দেয়, যার মাধ্যমে গুহায় যাওয়ার রাস্তা খুলে যায়। গুহার ভেতরে হেরাং ও তার দলের লোকেরা কিছু কাঠের বাক্স খুঁজে পায়, আর তার ভেতরে সবাই রূপা খুঁজে পায়। সবাই উল্লাসে মেতে ওঠে, এটাই বুঝি তাদের গুপ্তধন। কিন্তু ওমুচি শান্ত গলায় বলে, না, এটা জুবাংয়ের গুপ্তধন নয়। জুবাংয়ের গুপ্তধন সব সোনার ছিল, এত সোনা ছিল যে পুরো গোয়াটা ভরে যেত। ওমুচির কথা শুনে সবাই উত্তেজিত হয়ে পড়ে এবং সবাই সোনা খোঁজা শুরু করে। কিন্তু ঠিক তখনই ওমুচির চোখ পড়ে একটা পুরনো পতাকার দিকে। এই পতাকাটা ভেতরেই আসল গুপ্তধনের মানচিত্র লুকানো ছিল, কিন্তু ওমুচি ব্যাপারটা তখন ভালোভাবে বুঝতে পারে না। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে রাজা সেই সেনাপতি তার সেনা সৈন্য সহ গুহায় ঢুকে পড়ে। হেরাং আর ওমুচি তাদের মোকাবেলা করতে ঝাঁপিয়ে পড়ে। আর এখানে আমরা একটা জিনিস জানতে পারি, ওমুচি আর সেই সেনাপতির মধ্যে আগেও বড়সড় ঝামেলা হয়েছিল। সেনাপতি ব্যক্তিগত
ব্যক্তিগতভাবে উমুচিকে ঘৃণা করে। লড়াইয়ের সময় উমুচি ইচ্ছা করেই এই রূপার বাক্সগুলোকে পানিতে ফেলে, কারণ এই বাক্সগুলো তাদের আনা রশি দিয়ে বাঁধা ছিল। এরপর উমুচিও পানিতে ঝাঁপ দেয়, আর সেটা দেখে সেনাপতিও তার পিছু করতে থাকে পানির মধ্যে। কিন্তু এক সময় সেনাপতির অক্সিজেন ফুরিয়ে যায়, আর তাই সে তরে উঠে যায়। উমুচিকে বাঁচানোর জন্য হেরাংও ঝাঁপ দেয়, কিন্তু সে উমুচিকে বাঁচানোর সাথে সাথে সেই গুপ্তধনগুলোকেও বাঁচাতে চায় এবং সেটার জন্য তার শ্বাস ফুরিয়ে যায়। সেটা দেখে উমুচি তার অক্সিজেন ব্যাগ থেকে অক্সিজেন নিয়ে সেটা হেরাংকে দেয়। এরপর জাহাজের লোকেরা তাদেরকে টেনে টেনে পানি থেকে বার করছিল, কিন্তু হঠাৎ করে একটা তিমি এসে সেই গুপ্তধন সহ তাদের দুজনকে গিলে ফেলে, যার কারণে জাহাজে অনেক উতাল পাতাল হয় এবং শেষমেশ সেই দড়ি ছিঁড়ে যায়। সবাই ভাবতে থাকে উমুচি এবং হেরাং দুজনই হয়তো মারা গেছে, কিন্তু কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই উমুচি আর হেরাং দুজনই আকাশ থেকে জাহাজে টপকে পড়ে। এর কারণ হচ্ছে তিমি মাছ তার পিঠ থেকে তার অতিরিক্ত পানি বের করে, আর সেই পথ দিয়েই উমুচি আর হেরাং দুজনেই বের হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই রূপার গুপ্তধনগুলো তারা উদ্ধার করতে পারেনি, সেটা সেই তিমি মাছের পেটেই রয়ে গেছে। তো যাই হোক, এদের দুজনকে দেখে সবাই খুশি হয়, আর কিছুক্ষণের জন্য হেরাং অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা একটা দৃশ্য দেখতে পাই যেখানে সেনাপতি সেই পতাকাটা পেয়ে গেছে, যেটার উপরে মানচিত্র আঁকা ছিল, যেটা দুর্ভাগ্যবশত আমাদের উমুচি তো বুঝতে পারেনি, বাট সেনাপতি বুঝে গেছে। এরপর আমরা হেইগামকে দেখতে পাই, যে কিনা হেরাংয়ের জিনিসপত্র চুরি করছে। হেরাং অজ্ঞান থাকায় সে চেয়েছিল সে হাতের কাজ সেরে ফেলবে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময় হেরাংয়ের চোখ খুলে যায় আর হেইগাম ধরা পড়ে যায়। আর সত্যি বলতে এই সিনটা অনেক ফানি ছিল, কারণ হেরাংয়ের হাত হেইগামের কাঁধের উপর রাখতেই তার শরীর থেকে ঝরঝর করে গয়না পড়তে থাকে, যেটা দেখে হেরাং তাকে কিছু বলে না, কারণ এই পুরো জাহাজের মধ্যে শুধু মহিলা মানুষ তারা দুজনই ছিল। আর তাই হেরাং হেগামকে বলে, তোমার যা যা লাগে তুমি এখান থেকে নাও। এরপর এর জন্য হেরাং তার কাঁধে হাত দিতেই আবারও গয়না পড়তে শুরু করে, যেটা আসলেই অনেক ফানি ছিল। এরপর হেরাং তার রুম থেকে বাইরে গেলে দেখতে পায় উমুচিকে। উমুচি নাকি সেই পতাকাটা হারিয়ে ফেলেছে, কিন্তু হঠাৎ করে হেগাম এসে বলে সেই পতাকাটা নাকি মাকির কাছে আছে। আর এখানে মজার বিষয় হচ্ছে হেগাম হেরাংয়ের সবচেয়ে ভালো ভালো জামাগুলো পরেছে, যা দেখে তাকে অনেকটা রাজকুমারের মতো লাগছে। কিন্তু কথা সেটা না, কথা হচ্ছে মাকির কাছে সেই পতাকাটা আসবে কোথা থেকে। তখন মাকিকে জিজ্ঞেস করলে মাকি বলে সে নাকি সেই পতাকাটা একবার দেখেই বুঝে ফেলে, কিন্তু দুর্ভাগ্যবশত মাকি সেই পতাকাটা হারিয়ে ফেলে। কিন্তু ভাই মাকি তো মাকি, সে একজন চালাক মানুষ, তাই সে পুরো পতাকাটাই মুখস্থ করে রাখে। মাকি সবাইকে বলে সেই মানচিত্রে নাকি একটা দ্বীপকে চিহ্নিত করেছে, আর সেই দ্বীপটা হচ্ছে ইনাজুমা দ্বীপ, আর এই দ্বীপের আরেকটা নাম হচ্ছে বঙ্গেসাম। যেটা শুনে সবাই ভয় কাঁপতে থাকে, কারণ সেটা খুবই ডেঞ্জারাস একটা জায়গা। সবাই এই দ্বীপের কাহিনী শুধু গল্পতেই শুনে আসছে, কেউ এখন পর্যন্ত সেই দ্বীপে যেতে পারেনি। কিন্তু মাকি জানে সেই দ্বীপ কোথায় আছে। সে সবাইকে বোঝানোর চেষ্টা করে এটা খুবই ভয়ঙ্কর একটা দ্বীপ, কারণ এখানে সবসময় বজ্রপাত পড়তে থাকে, পানি উত্তল থাকে, আর পানির নিচে নাকি ড্রাগন থাকে যারা পানি থেকে বের হয়ে আগুন ছোড়ে। কিন্তু সবাই তারপরেও এই দ্বীপে যেতে চায়, কারণ এই দ্বীপেই আছে রাজা জুবাং এর গুপ্তধন, যেটার মাধ্যমে পুরো একটা রাজ্য চালানো সম্ভব। আর তাই মাকি শেষমেশ রাজি হয়ে যায়, কিন্তু সে একটা শর্ত দেয়, সে সবাইকে সেখানে তখনই নিয়ে যাবে যখন তাকে ক্যাপ্টেন বানানো হবে। সবাই না না বললেও হেরাং রাজি হয়ে যায়, কারণ তাদের দরকার গুপ্তধনে। তো শেষমেশ মাকি ক্যাপ্টেন হয়ে যায়, এবং সে ক্যাপ্টেন হওয়ার পর সবাইকে দিয়ে অযথা কাজ করাতে থাকে, আর সে নিজেকে এমন ভাবে যেন সে একটা রাজা। ইভেন হেরাংও কাজ করতে থাকে, যে কিনা আগে ক্যাপ্টেন ছিল। ইভেন হেরাংও কাজ করে, রান্নার কাজ হেরাং দেখে। আর সত্যি বলতে এটাই কেউ খুশি না, কারণ তার রান্না এতটাই ভয়ঙ্কর হয় যে কেউ সেটা খেতেই পারে না, আর খেলেও সেটা বমি করে ফেলে দেয়। কিন্তু আমাদের উমুচি সেটা চুপচাপ খেয়ে ফেলে, কারণ অবভিয়াসলি সে হেরাংকে পছন্দ করে, যেটা দেখে হেরাং অনেক খুশি হয় এবং তাকে আরেকটা অফার করে। উমুচির একটু কষ্ট হলেও সেটাও সে হাসি খুশি খেয়ে ফেলে। অন্যদিকে সেনাপতিও তার সৈন্য নিয়ে জাহাজ নিয়ে বের হয়ে যায় বঙ্গেসামের উদ্দেশ্যে। সে পতাকা দেখে বোঝা যায় গুপ্তধন এবার তারই হবে। এরপর আমরা হেরাংয়ের জাহাজটাও দেখতে পাই, যেটাও বঙ্গেসামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। জাহাজে থাকা সবাই দেখে সামনে সমুদ্রে পানি ফুটছে, আর আকাশ মেঘে ঘন হয়ে আসছে, আর একটু ওপারে যেতেই একটা বজ্রপাত ডাইরেক্ট জাহাজের উপর আঘাত হানে। আর এই সব কিছু মানে হচ্ছে তারা সঠিক রাস্তায় আছে। কোনো মতে তারা অনেক কষ্ট করে এই সামুদ্রিক ঝড় থেকে বের হয়, এবং সামনেই তারা এই দ্বীপটাকে দেখতে পায়, যেখানেই আছে রাজা জুবাং এর গুপ্তধন। অন্যদিকে রাজার সেই সেনাপতি খুবই চালাক ছিল, কারণ সে জাহাজের চারপাশে কতগুলো ঘড়ি উড়িয়ে রেখেছে, আর এর ফলে কোনো বজ্রপাতই তাদের জাহাজকে সরাসরি আঘাত হানে না। বজ্রপাত সেই ঘড়ির মধ্য দিয়ে চলে যায়, আর ঠিক এইভাবেই খুব আরামসে তারা দ্বীপের দিকে যেতে থাকে। আর এদিকে হেরাং আর তার দল অবশেষে সেই অভিশপ্ত আইল্যান্ডে পৌঁছে যায়, যেটাকে সবাই মৃত্যুর দ্বীপ বলেই চেনে। কিন্তু সমস্যা হলো রাজা আর সেনাবাহিনীর জাহাজও তাদের ঠিক পেছনে এসে লাগে। হঠাৎ উমুচি লক্ষ্য করে আইল্যান্ডের সবচেয়ে উঁচু পাহাড়ের মাথায় বরাবর বজ্রপাত পড়ছে। সে সঙ্গে সঙ্গে বুঝে যায় ওখানে হয়তো গুপ্তধনের রহস্য লুকিয়ে আছে। তখন উমুচি হেরাকে বলে, তুমি ওদের সঙ্গে থাকো, আমি যাচ্ছি। আর আরেকটা জিনিস, আমি এখানে গুপ্তধনের জন্য না, তোমার জন্য এসেছি। হেরাং এই কথা শুনে পুরোপুরি থমকে যায়,
কারণ উমুচি এই অনুভূতির ইঙ্গিত সে আগেও পেয়েছিল, কিন্তু কখনো এত পরিষ্কারভাবে বলেনি। আর তাই এদের মধ্যে একটা ভালো মোমেন্ট তৈরি হয়। এরপর উমুচি পাহাড় বেয়ে উপরে ওঠার চেষ্টা করে। উপরে উঠে সে দেখে এক সাইডে সাজানো 12টা বিশাল বর্ষা, আর প্রতিটা বর্ষার মাথায় ঝুলছে মানুষের মাথার কুলি। আর এদের নিচে পরিষ্কারভাবে লেখা ছিল বিশ্বাসঘাতক। এরা ছিল সেই 12 জন যারা রাজার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, যার কথা আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম। রাজা জুবাং তাদের শাস্তি হিসেবে এখানে বন্দি করে রেখেছিল। এই বর্ষাগুলোর উপরে ধারাবাহিকভাবে বজ্রপাত হচ্ছিল। হঠাৎ উমুচি কারো পায়ের আওয়াজ পায়, তাই সে সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে। আর ঠিক তখনই সেনাপতি তার সৈন্য সহ সেখানে উপস্থিত হয়। সেনাপতি সেই বর্ষাগুলো দেখে বোঝা যায় যে এখানে হয়তো গুপ্তধন আছে, তাই সে তার লোকেদের আদেশ দেয় সেই বর্ষাগুলো তোলার জন্য। কিন্তু সেনাপতির লোকেরা যখন সেই বর্ষা তুলতে যায় তখনই বজ্রপাত এসে তাদের মেরে ফেলে। কিন্তু আবারও যখন এরা বর্ষা তোলার চেষ্টা করে একে একে ফাঁদে মারা যায়। এখানে আসলে একটা ফাঁদ তৈরি করা হয়েছিল, যখনই কেউ এই বর্ষাগুলো তুলতে যাবে তখনই সেই ফাঁদটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো একে একে সৈন্য বর্ষা তোলার চেষ্টা করে আর মরতে থাকে। আর এরই মাঝে সেনাপতি বুঝে যায় কোনটার নিচে গুপ্তধন থাকতে পারে, আর তাই সেনাপতি সেই বর্ষাটা নিজেই তুলে ফেলে। আর ভাগ্যক্রমে সেটার নিচে কোনো ফাঁদ ছিল না, আর সবাই খুশিতে মেতে ওঠে। আর এইদিকে আমাদের মাকি জাহাজের ক্যাপ্টেন হওয়ায় সে দলটাকে নির্দেশ দিচ্ছিল, কিন্তু তার নিজের কাছেও গুপ্তধনের অবস্থান পরিষ্কার নয়। আর তাই সে এদিক ওদিক সবাইকে খোরাখুরি করতে বলে, যেটা তার দলের লোকেরাও বুঝে যায়। মাকি নিজেও জানে না কোথায় গুপ্তধন আছে, আর তাই দলের সবাই খেপে যায় আর মাকিকে তার মারধর করা শুরু করে। আর মাকি কোনো মতে পালিয়ে যায়, আর সে একটা পাথরের পিছে লুকিয়ে থাকে। লুকানো থাকা অবস্থায় সে একটা পেঙ্গুইনকে দেখতে পায়, যার মুখে এক টুকরো সোনা ছিল, যেটা দেখে সে বুঝে যায় আশেপাশে হয়তো জুবাংয়ের গুপ্তধন আছে। আর তাই সে সবাইকে তাড়াহুড়ো করে ডাকতে শুরু করে, কিন্তু ততক্ষণে সেই পেঙ্গুইন চলে যায়। সবাই চলে এলে মাকিকে তারা জিজ্ঞেস করে কি হয়েছে। মাকি যেহেতু পেঙ্গুইন তার জীবনে প্রথমবার দেখেছে, তাই সে সবাইকে বোঝানোর চেষ্টা করে সে এমন একটা প্রাণী দেখেছে যেটা দেখতে পাখির মতো, কিন্তু সেটা চলাফেরা মানুষের মতো, আর সেটার মুখে এক টুকরো সোনা ছিল। যেটা শুনে সবার মাথা খারাপ হয়ে যায়, আর সবাই মনে করে মাকি এবারও হয়তো তাদের বোকা বানাচ্ছে। আর তাই সবাই আবারও মাকিকে মারধর করা শুরু করতে যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ সেই পেঙ্গুইনটা আবার হাজির হয়, যেটা দেখে সবাই মাকির কথা বিশ্বাস করে। অন্যদিকে হেরাং জাহাজের বিকট শব্দ শোনে, সে বুঝতে পারে সেনাপতির লোকেরা হয়তো তাদের জাহাজে আক্রমণ করেছে। এরপর আমরা পাহাড়ের চূড়ায় গেলে দেখতে পাই সেনাপতির লোকেরা বর্ষার নিচ থেকে একটা বাক্স খুঁজে পায়। বাক্সগুলো তারা খুঁজে পায় স্বর্ণ না, বরং একটা ড্রাগনের মুখোশ। ঠিক তখনই উমুচি খুব চালাকির মাধ্যমে সেই মুখোশটা ছিনিয়ে নেয়। সবাই উমুচিকে তাড়া করছিল। উমুচি যখন একটু ফাইট করতে কষ্ট হচ্ছিল, ঠিক তখনই ডাকাত দল হাজির হয়। ডাকাত দল আসার পর উমুচি সেনাপতিকে একটা চ্যালেঞ্জ দেয়, যদি সে তলোয়ার যুদ্ধে উমুচিকে হারাতে পারে তাহলে মুখোশটা তার হয়ে যাবে। আর এদের মধ্যে লড়াই শুরু হয়। অন্যদিকে আমরা সমুদ্রেতে দেখতে পাই সমুদ্রের নিচে থাকা আগ্নেয়গিরি বিস্ফোরণ করছে, আর বিশাল বিশাল আগুনের ফোয়ারা পানি থেকে বের হচ্ছে। এটা দেখেই সবাই ভাবতো যে এখানে কোনো ড্রাগন আছে, কিন্তু আসলে কেন কোনো ড্রাগন নেই, বরং পানির নিচে একটা আগ্নেয়গিরি আছে। এই সময় হেরাং ও তাদের দলের লোকেরা জাহাজে ফিরে যায় শত্রুপক্ষের হাত থেকে জাহাজকে বাঁচানোর জন্য। কিন্তু সত্যি বলতে জাহাজ বাঁচানোর মতো জাহাজ ছিলই না, কারণ সেটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তাই হেরাং আর তার দলের লোকেরা শত্রুপক্ষের জাহাজের উপরই হামলা করে দেয়। আমরা উমুচি আর সেনাপতি সেই ফাইটটা দেখতে পাই, যেখানে তাদের মধ্যে খুবই হাড্ডাহাড্ডি একটা ফাইট চলছিল, কিন্তু দুর্ভাগ্যবশত উমুচির কাছ থেকে সেই মুখোশটা পড়ে যায়। এরপর পরের সিনে আমরা দেখতে পাই মাকিকে, যে কিনা সেই পেঙ্গুইনের সাথে একটা রশি বেঁধে রেখেছে, কিন্তু সেই রশি পেঙ্গুইনকে আটকে রাখতে পারে না। পেঙ্গুইন ঠিকই পানিতে ঝাঁপ দিয়ে সে নিজের মতো যেতে থাকে, আর অপরদিকে মাকিও সেই রশি ছাড়ছে না। সেও সেই রশির কারণে পানির মধ্যে দিয়ে নাকানি চোবানি খাচ্ছে। কিন্তু শেষমেশ যখন সে পানি থেকে বের হয়, তার মাথায় একটা মুখোশ পড়ে, আর এটা ঠিক সেই মুখোশই যেটা উমুচির কাছ থেকে পড়ে গিয়েছিল। মাকি একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারে তার সামনে একটা গোয়া আছে, আর সেই গোয়াটা দেখতে একদম মুখোশের মতো, যেটা দেখে মাকি বুঝে যায় হয়তো এটার ভিতরে গুপ্তধন আছে। আর তাই মাকি সাথে সাথেই সেই গোয়ার ভিতরে ঢুকে যায়। গোয়ায় ঢোকার পর সে দেখতে পায় জুবাংয়ের সেই জাহাজটা, মানে মাকি অবশেষে সেই গুপ্তধন খুঁজে পায়। জুবাংয়ের সেই জাহাজের ভেতর গেলে মাকি দেখতে পারে সব জায়গায় শুধু স্বর্ণ, কিন্তু স্বর্ণ ছাড়াও আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে পেঙ্গুইন। আর দেখে মনে হচ্ছে জায়গাটা হয়তো পেঙ্গুইনদের এলাকা। পেঙ্গুইনরা হয়তো মাকিকে দেখে বেশি খুশি ছিল না, তাই তারা মাকির উপর হামলা শুরু করে দেয়। বেচারা মাকি যেখানেই যায় সেখানেই মার খায়। এরপর আমরা হেরাং এবং তাদের দলকে দেখতে পাই, যারা শত্রুপক্ষের জাহাজে হামলা শুরু করে দিয়েছে। হেরাংয়ের দলের সবচেয়ে বিশ্বস্ত তীরন্দাজ, যে কিনা এক এক করে প্রত্যেকটা শত্রুকে ধরাশয়ী করছে। আর অপরদিকে হেরাংও কম যায় না, সেও তার সাথে থাকা একটা তলোয়ারের মাধ্যমে তার সামনে আসা প্রত্যেকটা শত্রুকে ঢের করছে। সবকিছুই ঠিকঠাক যাচ্ছিল। হেরাং ও তাদের দলের লোকেরা প্রত্যেকটা শত্রুকে কুপঘাত করছে, কিন্তু এই শান্তি বেশিক্ষণ থাকে না, কারণ পানির নিচ থেকে একটা আগ্নেয়গিরি ফেটে ওঠে, যার কারণে জাহাজের অর্ধেকের বেশি অংশ ধ্বংস হয়ে যায়। হেরাং সেই জাহাজের ক্যাপ্টেন বা সেনাপতি
সেনাপতিকে বলে জাহাজকে এখনই মেরামত করো, না হলে আমরা সবাই মারা যাব। কিন্তু সেই সেনাপতি ছিল একটু ঘাড়তারা টাইপের, তাই সে হেরাঙের কোনো কথা না শুনে হেরাঙের উপরই হামলা শুরু করে। তার কাছে শত্রুদের মারাই ছিল সবকিছু। হেরাঙের একটু কষ্ট হয়, কিন্তু সে একটু চালাকির মাধ্যমে সেই সেনাপতিকে হারিয়ে ফেলে। কিন্তু সেই সেনাপতিকে হারানোর পরও কোনো লাভ হয়নি, কারণ জাহাজ যেভাবে ধ্বংস হয়েছে সেটা মেরামত করার মতো উপযুক্ত না। আর তাই হেরাং সহ জাহাজের সবাই আশা হারিয়ে ফেলে। সবাই ভাবতে থাকে এই বুঝি তাদের শেষ সময় চলে এসেছে। কিন্তু সবাইকে চমকে দিয়ে মাকি চলে আসে জুবাংয়ের জাহাজকে নিয়ে। আর মাকি সবাইকে বলে তোমাদের ক্যাপ্টেন এসে গেছে। কিন্তু সত্যি বলতে মাকির এদের বাঁচানোর কোনো উদ্দেশ্যই ছিল না, এটা ছিল এক ধরনের অ্যাক্সিডেন্ট। তো যাই হোক, সবাই শত্রুপক্ষে জাহাজ ধ্বংস হওয়ার আগেই সেই জাহাজে চলে যায়। আর এত সোনা দেখে সবাই খুশি হয়। মাকি এখানে একটু ভাব নেওয়ার চেষ্টা করে। সে সবাইকে বলে গুহার ভেতরে নাকি ড্রাগনস ছিল, আর ড্রাগনসদের হারিয়ে সে এই গুপ্তধন উদ্ধার করে। আর মজার ব্যাপার হচ্ছে পাশে থাকা আরেকটা লোক জিজ্ঞেস করে সেখানে কয়টা ড্রাগন ছিল, আর মাকি উত্তর দেয় সেখানে নাকি 3873টা ড্রাগন ছিল। ভাই চাপারও না একটা লিমিট থাকে। তো এখানে থাকা ঝামেলাগুলো এখন সলভ হয়ে গেছে। আর আমরা উমুচি আর সেনাপতি দিকে গেলে দেখতে পাই তারা এখনো লড়াই করছে। তারা সবাই জুবাংয়ের সেই সোনাভর্তি জাহাজ দেখতে পায়, যার কারণে তারা এই লড়াই যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি শেষ করতে চায়। অনেক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সেনাপতি শেষমেশ তার তলোয়ারটা বহুমুচির বুকে ঢুকিয়ে দেয়। আকাশে বজ্রপাত তৈরি হচ্ছিল, সেটা দেখে ডাকাত দলের একটা লোক একটা তরোয়াল আকাশে ছুড়ে মারে। সেটা দেখার সাথে সাথে বহুমুচি তার বুকে থাকা তরোয়াল বের করে সেনাপতিকে আঘাত করে। আর সেই আকাশে থাকা তরোয়ালটির উপর বজ্রপাত পড়ে, আর সেই তরোয়ালটি বজ্রপাত সহ সেনাপতির গায়ে ঢুকে যায়, যেটা সেনাপতির শরীরকে একদম ফ্রাই করে দেয়। তো ফাইনালি বলা যায় যে বহুমুচি এবার জিতে গেছে। তো হেরাঙের দল আর উমুচির ডাকাত দল দুজনে একসাথে হয়। তারা এই খুশিকে একসাথে সেলিব্রেট করে। আর এরই মাঝখানে আমরা হেগামকে দেখতে পাই, যে কিনা কিনারায় পড়ে আছে। সবাই ভেবেছিল হেগাম মারা গেছে, কিন্তু সেটা হয়নি। ভাগ্যক্রমে সে এখনো বেঁচে আছে, যার কারণে তাদের সবার মধ্যে একটা খুশির মহল জমেছে। আর এইভাবেই এই মুভির একটা হ্যাপি এন্ডিং হয়। তো গাইস, তোমার কাছে এই মুভিটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাও। আর তুমি যদি এরকম সুপারহিট মুভির এক্সপ্লেনেশন রেগুলার দেখতে চাও, তাহলে আমাদের চ্যানেল ভি এক্সপ্লেন বাংলাকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আজকের মতো গুড বাই।